ওকে, সো আমরা থিম ডেভেলপমেন্ট স্টার্ট করছিলাম, তাই না? কিন্তু আমাদের একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমরা প্লাগ ইন সম্পর্কে এখনো ধারণা নেই। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো প্লাগ ইন এমন একটা জিনিস যে আপনি একটা ওয়েবসাইটকে আরো অনেক সুন্দর করতে পারেন এই প্লাগ ইন বিভিন্ন ইনস্টল করে। লাইক, মনে করেন যে আমরা এখন এই থিমটা ইউজ করতেছিলাম, তাই না? এখন আপনি চাইতেছেন যে আপনার সাইটে একটা গ্যালারি হোক, সুন্দর একটা গ্যালারি হোক। কি হোক? সুন্দর একটা গ্যালারি থাকুক। বাট এখন তাহলে আপনি কিভাবে বানাবেন একটা ইমেজ গ্যালারি? কিভাবে বানাবেন? এই জন্যই ওয়ার্ডপ্রেসের এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি প্লাগইনস আছে। অনেক সুন্দর সুন্দর ফ্রি প্লাগইনস আছে যেগুলো দিয়ে আপনি সুন্দর করে একটা গ্যালারি, স্লাইডার, অনেক রকমের, অনেক যেটা মন চাইবে সেটা লিখে সার্চ দিলে পাবেন ওই রিলেটেড। হ্যাঁ, আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে এবং ইউজ করা শিখতে হবে। তো আমরা কিভাবে করব? এই যে প্লাগইনস নামের একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে দেখেন, এখানে ডিফল্ট ভাবে এই দুইটা থাকে, ডিফল্ট ভাবে। তো এখান থেকে যদি আমরা নতুন কোনো প্লাগইন চাই, অ্যাড নিউ, এখানে ক্লিক করব। সেম থিমের মতো, সেম থিমের মতো। আচ্ছা, এবার এই যে দেখেন এখানে অনেকগুলো ফ্রি প্লাগইন আছে। এবার আপনি এখান থেকে সার্চ দিতে পারবেন আপনার কি রিলেটেড প্লাগইন দরকার, কি রিলেটেড প্লাগইন দরকার সেটা সার্চ দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, আমি একটু ওয়েট। কাজটা একটু দিয়ে দিই, হ্যাঁ, তারপরে বুঝাইতেছি। ওকে, সো এইগুলা হচ্ছে প্লাগইন। সো এখানে যদি এখন আমরা গ্যালারি চাই, জাস্ট লিখেন গ্যালারি। দেখেন কত রকমের আপনার প্লাগইন আপনার সামনে আসে। দেখেন এখানে লিখলাম জাস্ট গ্যালারি। এবার এখানে অনেক গ্যালারি প্লাগইন আসবে। আপনার যেটা যেরকম দরকার আপনি সেটা দেখে কাজ করাতে পারবেন। এই যে এগুলো সবই গ্যালারি। দেখেন এই যে ভিডিও গ্যালারি, রেসপন্সিভ ফটো গ্যালারি, অনেক নাম দিতেছে, দেখছেন? সো এইরকম গ্যালারি এখন আপনারা দেখবেন কিভাবে যে কোনটা কি রকম, তাই না? এই যে এখানে একটা লোগো আছে, দেখেন প্রত্যেকটা গ্যালারি কিন্তু আলাদা আলাদা লোগো। এই লোগোর ভিতরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই প্লাগইনটাতে কি বলতেছে বা কি কি লেখা আছে, কি কি কাজ করতে পারবো আমরা। এই যে দেখেন ডিসক্রিপশন, এখানে সুন্দর মতো সব লেখা আছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কি রকম হবে। এগুলো দেখে দেখে আপনার চাহিদা মতো আপনি ইউজ করতে পারবেন। তারপরে স্ক্রিনশট আছে, হ্যাঁ, কিরকম ডিজাইনটা হবে। এই যে এরকম দেখেন, এই যে এরকম পাবেন। এই যে এরকম এগুলো অপশন থাকবে, এগুলো অপশন থাকবে। তো এরকম আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো এরকম ভাবে প্রত্যেকটা এভাবে দেখে আপনার যেটা পছন্দ হয়, যে আমার এটা দরকার, সেটাই জাস্ট ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে? এটা এটা হচ্ছে এরকম ডিজাইন। সো ওয়ার্ডপ্রেসটা অনেক পপুলার এই জন্য যে এটার সুন্দর সুন্দর প্লাগইন আছে। প্লাগইন দিয়ে আপনি চমৎকার কাজ করতে পারবেন। যেরকম এই গ্যালারির আমি আমার একটা প্লাগইন আছে, ওইটা ইউজ করি। হ্যাঁ, নাম হচ্ছে অসম গ্যালারি। এই যে এটা, ঠিক আছে? সো কোনো একটা প্লাগইনের এই যে এরকম রেটিং দেখবেন, তারপরে হচ্ছে যে কয় হাজার অ্যাক্টিভ ইনস্টল, মানে মানুষজন প্রায় কয়জন অ্যাক্টিভ করছে এটাকে, এখনো ইউজ করে, এটা মানে হচ্ছে এখানে। হ্যাঁ, তো 4,000 প্লাস মানুষ এই প্লাগইনটাকে কিন্তু
এখনো অ্যাক্টিভ অবস্থায় রাখছে, মানে তাদের সাইটে ইউজ করছে অলরেডি। ঠিক আছে, তো এরকম দেখে ভালোগুলো আপনারা যাচাই করতে পারবেন, অনেক আছে। তো এখন যদি মনে করেন এটাকে আপনি চাচ্ছেন, তো এটাকে জাস্ট ইনস্টল করবো আমরা এভাবে। দেন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলেই এখানে দেখতে পাবো যে একটা অপশন আসছে, নাম হচ্ছে কি ইমেজ গ্যালারি। দেখেন নাম হচ্ছে ইমেজ গ্যালারি। সো এখান থেকে এবার আপনি ইমেজ গ্যালারি অ্যাড করতে পারবেন, যে অ্যাড নিউ করে এবার আপনি যে যে ইমেজ দিতে চাচ্ছেন সেই সেই ইমেজ এখানে দিতে পারবেন। সো এখানে একটা টাইটেল দেন, সাপোজ মনে করেন ইমেজ 1। এবার এই যে সেট ফিচার ইমেজ, এখান থেকে আমি ইমেজ সেট করতে পারবো গ্যালারির জন্য। সো আমি কোন একটা ইমেজ দিই, এখান থেকে মনে করেন এইগুলা ইমেজ দিই, হ্যাঁ। এবার এটা সেট করব, এই যে ইমেজ সেট হয়ে গেছে, পাবলিশ, এবার পাবলিশ করবেন। একটা ইমেজ হয়ে গেছে, এবার যদি আপনি আরো চান আবার অ্যাড নিউ করেন। এবার জাস্ট এখানে বলেন ইমেজ 2, দেন সেট ফিচার ইমেজ, আবার একটা নতুন একটা ইমেজ দিব, পাবলিশ করলাম। তারপরে আবার একটা ইমেজ দিতেছি, সাপোজ ইমেজ 3। এভাবে আপনি অনেকগুলা ইমেজ কিন্তু অ্যাড করতে পারবেন, যেটা আমাদের গ্যালারিতে থাকে। গ্যালারি যেহেতু বানাতে চাচ্ছি, তো আমি এখানে আর একটা এই ইমেজটা দিয়ে দিলাম। তো 3টে ইমেজ অলরেডি হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন কি আপনার এইখানে একটা পেজ থাকুক, নাম হচ্ছে গ্যালারি নামে, ওইখানে এই গ্যালারিটা শো করবে। তো কিভাবে করব, একটা পেজ বানাবো আগে, নাম দিলাম হচ্ছে গ্যালারি। দেন এই পেজের মধ্যে ওগুলা শো করবে, তাই না? সো শো করানোর জন্য এখন কি করতে পারি, সো প্রত্যেকটা প্লাগইনেরই বেশিরভাগই একটা শর্টকাট থাকে। এই যে আমরা প্লাগইনে ইমেজ গুলো অ্যাড করলাম, একটা ছোট্ট একটা শর্টকাট ইউজ করেই ওর আউটপুটটা আপনি যে কোনো জায়গায় শো করাতে পারবেন। সো শর্টকাটটা কোথায় পাবো, শর্টকাটটা ওই প্লাগইনের মধ্যে লেখা থাকে। সো আবার একটা যদি আমি সার্চ দিই প্লাগইনে, প্রত্যেকটা প্লাগইনেই ডিসক্রিপশন পড়লে বুঝতে পারবেন যে এই প্লাগইনটাকে আপনি কিভাবে কাজ করতে করাতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটারই লেখা থাকে। সো এখানে যদি আবার আমি একটু সার্চ দিই যে অসম গ্যালারি লিখে, আবার মানে ওই প্লাগইনটা আমাদের লাগবে, কারণ যখন ডিসক্রিপশনে লেখা আছে যে ইমেজটা আমরা কিভাবে শো করাবো, কোন শর্টকাট ইউজ করব। সো এই যে এটা তো আমরা ইনস্টল করলাম, তাই না? সো এটা এখানে ক্লিক করলে ডিটেইলস আসবে, লোগোতে ক্লিক করলে এই যে এখানে দেখেন সুন্দর মতো ডিসক্রিপশনে লেখা আছে, এই যে বলতেছে অ্যাড শর্টকাট ইন ইওর পেজ। এই যে একটা শর্টকাট, এই শর্টকাটটা আপনাকে ইউজ করতে হবে, তাহলেই কাজ করবে। প্রায় প্লাগইনে এরকম অপশন পাবেন, হ্যাঁ। সো এবার আমি যদি এই যে টেক্সট এডিটরের মধ্যে এই শর্টকাটটা দিয়ে দিই, দিয়ে আপডেট পাবলিশ করি, এখন পাবলিশ হয়ে গেছে। এবার গ্যালারির এই লিংকে যায়, দেখেন গ্যালারি তৈরি হয়ে গেছে, এই যে দেখছেন ইমেজ গুলো চলে আসছে। তো এখানে ক্লিক করেন, এই যে দেখেন সুন্দর মতো পপ আপে আপনার ইমেজটা শো করতেছে, এবং এটার নিচেও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো একটা প্লাগইন ইনস্টল করে আপনি কিন্তু একটা গ্যালারি বানিয়ে ফেলতে পারতেছেন, আরো বড় করতে পারবেন এভাবে ক্লিক। হ্যাঁ, So, অনেক মজার একটা সিস্টেম। ঠিক আছে, হুম, এটার হ্যাঁ। সো এইভাবে আপনি চাইলে যদি মনে করেন এই ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে না, অন্য প্লাগইন দেখেন, নো প্রবলেম, আপনার যেটা পছন্দ সেটাই করতে হবে। বুঝা গেছে তো? অকোডের ইরর লেখা দেখা এই জন্যই, কারণ হচ্ছে আপনার নেট নেট প্রবলেম।
আপনি সেদিন বলছেন যে আমার কোনো নেট সমস্যা নাই, এই নেট সমস্যা হলে প্লাগ ইন এভাবে ইনস্টল দিবে না, এরকম প্রবলেম দেখাবে। তারপরে এখন মনে করেন যে আমরা একটা স্লাইডার বানাতে চাচ্ছি, স্লাইডার। আমরা যদি এই যে আমাদের এখানে হোমে যে স্লাইডারটা আছে, আপনি চাচ্ছেন যে কোনো একটা পেজের মধ্যে আবার একটা স্লাইডার চাচ্ছেন, তো এরকম স্লাইডার লিখে এখানে সার্চ দিবেন, অনেক স্লাইডার পাবেন। ঠিক আছে, তো আমারও আরো অনেক প্লাগ ইন আছে, কমপক্ষে 15-20টা প্লাগ ইন আছে, এগুলো ইনস্টল করি। অসম স্লাইডার লিখে একটা সার্চ দিলাম, আপনারা অন্যান্য দেখবেন। ঠিক আছে, আহ এখানে অনেক স্লাইডার আসছে, এই যে অসম স্লাইডার, এটাকে অ্যাক্টিভ করি। এই যে লোগো, ক্যাটাসল, স্লাইডার, অনেক কিছু আছে, আপনারা প্লাগ ইন গুলা ইনস্টল করে সুন্দর করে ফেলতে পারবেন একটা সাইটকে, অনেক সুন্দর করে ফেলতে পারবেন। আপনারা যদি মনে করেন যে একটা চ্যাট বক্স আমি লাগাইতে যাচ্ছি, ঠিক আছে, তো আপনি গত ক্লাস করেন নাই একটা এইচটিএমএল সাইট কি কাস্টমাইজ করতে পারবো কিনা, আপনাকে ওটাকে থিম বানাতে হবে, একটা এইচটিএমএল ডিজাইন খেয়ে এনে ওটাকে থিম বানাতে হবে, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা অপশন যেন সাপোর্ট করে, এখান থেকে পোস্ট করবেন, পেজ বানাবেন, সবগুলা যেন যায়, আমরা ওটাই দেখতেছিলাম গত ক্লাস হচ্ছে যে থিম ডেভেলপমেন্ট স্টার্ট করছিলাম, কিভাবে একটা থিম বানাতে পারি। ঠিক আছে, তো আরো সামনে ক্লাসগুলো দেখলে এগুলো বুঝে যাবেন। তো আগে আমাদের মিস্টেক হয়েছিল, প্লাগ ইনটা দেখাইছিলাম না, এই জন্য প্লাগ ইনটা দেখাই দিতেছি, প্লাগ ইন সম্পর্কে ধারণা দিচ্ছি। তো এই যে অসম স্লাইডার আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এইখানে দেখেন একটা স্লাইডারে কিন্তু অপশন আসছে, দেখছেন? তো এখানে যান, এখানে এবার অনেক অপশন পাবেন, এই যে সুন্দর, এখানে প্রচুর প্রচুর অপশন আছে স্লাইডার বানানোর জন্য। সো এই যে স্লাইডার টাইপ, আপনি কি স্লাইডার চাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের আছে, মিডিয়া ইউআরএল না শুধুমাত্র স্লাইডারের ইউআরএল দিতে চাচ্ছেন, যে কোনো একটা। সো আমি এটাই দিলাম, হ্যাঁ। তারপরে এই যে ইমেজ ফর্ম ইউআরএলস, সো এখান থেকে এবার ইমেজ সেট করেন, মনে করেন যে এগুলো আপনি স্লাইডারে অ্যাড করবেন। ঠিক আছে, তারপরে আপনি এটা হচ্ছে ইউআরএল এর জন্য, এটা হচ্ছে মিডিয়ার জন্য, সো এটা তো আমরা হচ্ছে যে দিই ইমেজ, দুইটাতে দিই, যে কোনো একটা ইউজ করব পরবর্তী, এইটা দিই, এইটা দিই, আর হচ্ছে এটা দিই। ওকে, তো এক একটা প্লাগইনের কিন্তু অপশন এক এক রকম, দেখেন এটাতে কিন্তু অনেক বেশি অপশন। ঠিক আছে, তারপরে এই যে স্লাইডার ইমেজের সাইজ, আপনি কি রকম সাইজ চাচ্ছেন, বড় ছোট ইচ্ছা, লার্জ, আমি চাচ্ছি লার্জ। ওকে, তারপরে স্লাইডার থিম, আপনি এই যে বিভিন্ন রকমের অপশন আছে, ডার্ক, লাইট, স্মুথ, অনেক সুন্দর অপশন। তারপরে ট্রানজিশন ইফেক্ট, আপনি ইফেক্ট কিরকম চাচ্ছেন সেরকমও দিতে পারবেন। তারপরে স্লাইস, হ্যাঁ, একটা ইমেজ কতটুকু পর্যন্ত স্লাইস করতে চাচ্ছেন, অনেক অনেক অপশন, এই যে দেখেন সব অনেক, কিন্তু এর আগের গ্যালারিতে কিন্তু ওরকম ছিল না। তো এক একটা প্লাগইনে এক এক রকম, কোন কোন প্লাগইনে প্রচুর প্রচুর অপশন আছে। ঠিক আছে, তো এখানে একটা টাইটেল দিয়ে আমরা, আপনাদের অনেক প্লাগইন এভাবে অ্যাক্টিভ করে বিভিন্ন কাজ করাইতে হবে, দেখতে হবে। সো এই যে স্লাইডার নামের প্লাগইনটা আমরা করলাম অ্যাক্টিভ, হ্যাঁ। এবার দেখেন এই যে শর্টকাট আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবার এই শর্টকাটটা আমরা বসালেই এই যে যে স্লাইডারটা আমরা করলাম ক্রিয়েট, ওই স্লাইডারের আউটপুটটা শো করবে। সো আমরা এবার যাই, যে কোনো একটা পেজ বানাই, আবার নতুন মনে করেন একটা পেজ বানাই, সাপোজ এখানে নাম দিলাম স্লাইডার। এবার এখানে আমি এই যে শর্টকাটটা দিয়ে দিলাম। ওকে, সো এবার এই লিংকে যাই, আবার এই যে দেখেন আমাদের স্লাইডার চলে আসছে। এবার এখানে ক্লিক করেন, যে যে ইমেজ আমরা দিয়েছিলাম দেখেন ওই যে ওই ইমেজের স্লাইডার, বুঝছেন কত সুন্দর, মানে একটা স্লাইডার তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে কোনো কিছু করতে হচ্ছে। তো এইভাবে অনেক অনেক প্লাগইন আছে যেগুলা দিয়ে আপনি সুন্দর এরকম কাজ করে ফেলতে পারবেন। এগুলা আরো অপশন আছে, স্লাইডারের ভিতরে ঢুকলেই সেগুলো পাবেন, যে ওই যে আপনি কয় সেকেন্ড পর পর চাচ্ছেন, ডিউরেশন, এগুলাতে আরো অনেক অপশন আছে, যেগুলা এগুলা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এই যে এখানে সুন্দর মতো ডিসক্রিপশন লিখে দেওয়া হয়েছে কোনটা কি, এটাও আমারই প্লাগইন, এটা আমারই বানানো। ঠিক আছে,
তো এরকম করে আপনাদের মনে যা চায় যে এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা, সেটা লিখে সার্চ দিবেন, আর ওটাকে ইনস্টল করবেন, দিয়ে কাজ করানোর ট্রাই করবেন। এইভাবে ওই প্লাগইনটার ডিসক্রিপশনটা একটু পড়বেন যে কি বলছে, কি কিভাবে ইনস্টল করতে বলছে, কি কিভাবে ইউজ করতে বলছে, ওই প্লাগইনের ডিসক্রিপশনে কিন্তু লেখা থাকবে সব। ঠিক আছে, পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ইউজ করতে। ওকে, বোঝা গেছে? মনে করেন এই যে ফেসবুকের মতো চ্যাট বক্স আপনি বানাতে চাচ্ছেন, এটারও প্লাগইন আছে, ইনস্টল করবেন, করতে পারবেন। আপনার স্লাইডে, আপনার সাইটে এসে কেউ ওই ওখানে থেকে চ্যাট করতে পারবে আপনার সাথে। এরকমও আছে, অনেক অনেক প্লাগইন আছে, অনেক মজার মজার প্লাগইন আছে। সো এই জন্য ওয়ার্ডপ্রেস অনেক অনেক জনপ্রিয়, আস্তে আস্তে আরো বেশি আগাই যাচ্ছে। দেখেন একটা মজার, আমরা প্লাগইন ইনস্টল করে মজার মজার কাজ করে ফেলতে পারছি। ঠিক আছে, সো প্লাগইন ভালো মতো, প্লাগইন গুলো ভালো মতো সবাই হচ্ছে দেখবেন সামনে ক্লাসের আগে। আরো আমি মাত্র দুইটা দেখালাম, এখন আরেকটা দেখাই। সাপোজ দেখবেন যে সাইটে বিভিন্ন যে কন্ট্যাক্ট আস, অন্যান্য সাইটে যে কন্ট্যাক্ট আস গেলে এখানে কিন্তু ফর্ম থাকে, তাই না? কন্ট্যাক্ট করার ফর্ম থাকে না, যে নাম, তারপর সাবজেক্ট, তারপর মেসেজ, মেসেজ দিলে তার ইমেলে চলে যায়। আপনি যদি ওটাও করতে চান, ওটারও প্লাগইন আছে। লেখেন, একটা জনপ্রিয় প্লাগইন আছে যেটা সবাই ইউজ করে এই কন্ট্যাক্টের জন্য। সো এখানে আমি এবার লিখি কন্ট্যাক্ট, সাপোজ কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ দিলেই অনেক কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7, এইটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা প্লাগইন, প্রচুর মানুষ ইউজ করে। হ্যাঁ, তো এটাকে আমরা ইনস্টল করলাম। এবার এটাকে অ্যাক্টিভ করতেছি। ওকে, অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে দেখেন কন্ট্যাক্ট নামের একটা অপশন চলে আসছে। ঠিক আছে, এবার এখানে যান, যাওয়ার পরে এই যে দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম বানানোই থাকে, আপনি চাইলে এটাকে এডিটও করতে পারবেন। এই যে একটা শর্টকাট দিয়ে দিয়েছে তারা যে এটাকে ইউজ করো। সো এটাকে এখন যদি আমি ওই যে পেজের মধ্যে যে পেজটা কন্ট্যাক্ট, কোনটা, এই যে কন্ট্যাক্ট আছে তাই না, এই পেজের মধ্যে সাপোজ এই লেখাগুলো আছে, সমস্যা নাই, জাস্ট এটা দিয়ে দিলাম নিচে। ঠিক আছে, এবার আপডেট দেন, দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে আপনার। এই যে এখানে লেখার নিচে এবার যদি রিলোড দিই, এই যে দেখেন চলে আসছে নেম, তারপর ইমেল, এই যে সাবজেক্ট, ইওর মেসেজ লিখে যদি আপনি সেন্ড করেন, চলে যাবে মেসেজটা। ঠিক আছে, তবে এই সাইটটা লোকাল হোস্ট, যখন আপনার লোকাল হোস্ট থাকবে তখন কিন্তু মেসেজ যাবে না। লোকাল হোস্টে গিয়ে থাকলে এই মেসেজ যায় না, এটাকে যখন আপনি সার্ভারে উঠাবেন, ডোমেইন হোস্টিং এ উঠাবেন, তখন মেসেজ যাবে। ঠিক আছে, সো এটা আপনি করে রাখতে পারেন। দিয়ে তো এই সাইটটা তো আর অলওয়েজ লোকাল হোস্টে চালানো যায় না, তাই না? সার্ভারে তো উঠাতেই হয়। সো সার্ভারে উঠালে এটা ঠিক হয়ে যাবে, মেসেজ চলে যাবে। আর এইগুলো হচ্ছে ভ্যালিডেশন, এগুলো পূরণ করলে ঠিক হয়ে যাবে। এগুলো লিখা আমি কিছুই দিইনি, এই জন্য এগুলো আসতেছে যে দি ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো আপনি চাইলে এই যে এই নামগুলা, এই যে ইমেল, এগুলা চেঞ্জ করতে পারবেন। কিভাবে? আমরা একটু এই যে কন্ট্যাক্টের মধ্যে আবার যাই, দেন এই যে কন্ট্যাক্ট ফর্ম 1 এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন এইগুলা হচ্ছে কোড। আপনি যদি এখন এখানে ইওর নেম এর বদলে অন্য কিছু লিখেন, তাহলে কি হবে? এই যে এখানে ইওর নেম এর বদলে অন্য কিছু আসবে। ঠিক আছে, মনে করেন ইওর নেম এর জায়গায় আপনি এখন লিখেন ফাদার নেম, এখানে লিখলেন ফাদার। এবার এখানে যদি সেভ করেন, এবার এখানে কন্টাক্ট আসে, এবার রিলোড দেন, এই যে ফাদার নেম। ওকে, আর কার ইমেলে যাবে এটা আসলে এগুলা যদি কনফিগার করতে চান, এই যে এখানে দেখেন বিভিন্ন কিন্তু অপশন আছে। এই মেলে গেলে এই যে দেখেন টু, কার ইমেলে যাবে এখান থেকে আপনি লিখে দিতে পারবেন।
যে মেসেজ করলে কার ইমেলে যাবে, ঠিক আছে, কার থেকে কার ইমেলে যাবে এরকম সবকিছু আছে, যে সাবজেক্ট, অ্যাডিশনাল হেডার, বডি, মেসেজে কিরকম ফরম্যাটে যাবে এগুলো সবই চেঞ্জ করে ফেলতে পারবেন সুন্দর মতো। আবার এখানে মেসেজের কিছু সেটিং আছে, যে আপনার যদি মেসেজটা যায় তখন কি লেখা সেন্ড করবে, মেসেজ যদি বাই চান্স না যায় তখন কি ইরর আসবে, এরকম সবকিছুই আপনি এখান থেকে সেট করতে পারবেন। এগুলো পড়ে পড়ে নিজে বুঝতে পারবেন যে কি লেখা আছে, এগুলো পড়বেন, এই যে পড়বেন এগুলো ডিসক্রিপশন গুলো, ঠিক আছে। তারপরে অ্যাডিশনাল সেটিং আছে, ওকে। তো এরকম অনেক অনেক প্লাগইন আছে, এখন যেটা আপনাদের মন চাই যে এটা করা যায় কিনা সেটা লিখে সার্চ, এটা হচ্ছে মেন বিষয়। হাজার হাজার প্লাগইন, এখন যেটা মন চাই সেটা লিখে সার্চ দিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করবেন, সেগুলো কাজ করানোর হচ্ছে যে চেষ্টা করবেন, যেগুলো আমি কাজ করাইতে পারি কিনা দেখবেন, বুঝা গেছে। সো থিম ডেভেলপমেন্টের আপনাদের ব্লগিং ফোর ফাংশন গুলা বলছিলাম, দেখেছেন, দেখছেন সবগুলা ফাংশন গুলার যদি ধারণা পান তাহলে মাথায় মুখস্থ করে দরকার নাই অত পেশার নেওয়া, গুগলে সার্চ দিলেই অনেক অনেক রিসোর্স, কিন্তু আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, মেন যে জিনিসটা কি করতে হবে, বুঝতে হবে। আমরা সামনের দিন মেনু মেনু ডাইনামিক করা শিখবো, আজকে থিম ডেভেলপমেন্টের ওদিকে যাব না, আজকে প্লাগ ইন প্র্যাকটিস করবেন আর এখন একটু পিএসপি দেখাবো, ঠিক আছে। বিশেষ করে যতটুকুন গত দিন থিম ডেভেলপমেন্টের স্টার্ট, অতটুকুন একদম ভালো মতো প্র্যাকটিস করবেন, যে যে জিনিসগুলো লাগবে আমার থিম ডেভেলপমেন্টে, তারপরে ফাংশন গুলা যেগুলো বলছিলাম সবই ফাংশন, খালি ফাংশন ইউজ করলেই কাজ করবে এরকম। সো এইটাই হচ্ছে তফাৎ ডাইনামিক ওয়েবসাইট আর এমনি স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, এগুলা কি বলা হয় ডেভেলপমেন্ট। এখন আপনি যেগুলো শিখতেছেন এই যে কোডিং করে করে, যে এই যে একটা জায়গা থেকে ডাইনামিক আর একটা জায়গায় শো করাচ্ছেন, এগুলা কি বলা হয় ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপরে এই যে মনে করেন এই যে স্লাইডারটা বানাইছি আমি, প্লাগ ইন বানাইছি, এগুলাকে বলা হয় ডেভেলপমেন্ট। আপনি ইউজ করতেছেন এটাকে বলে কাস্টমাইজ। আপনি যে প্লাগ ইনটা ইনস্টল করলেন বা ইনস্টল করে যে কাজ করেছেন এটাকে বলে কাস্টমাইজ। কিন্তু আপনি যখন এটাকে কোডিং করে বানাবেন একটাকে, তখন এটাকে আপনাকে বলবে ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো পিএইচপি এর আমরা কতদূর পর্যন্ত গেছিলাম? হুম, কেউ কিছু বলে না। পিএইচপি কি ভুলে গেছেন? পিএইচপি করাইছিলাম আপনাদের, পিএইচপি করাইছিলাম। পিএইচপি ছাড়া কিন্তু এই যে ওইগুলা কল্পনাও করতে পারবেন না। যদি মনে করেন যে আমি লাইফে কখনো বানাবো এই যে এরকম প্লাগইন, এ দেখেন কত হাজার জন মানুষ হচ্ছে ইউজ করতেছে। সাপোজ আমার প্লাগইনটাই মনে করেন 4,000 মানুষজন ইউজ করতেছে, তার মানে কি ওই 4,000 মানুষজন কিন্তু আমাকে চিনে। সো লাইফে যদি এরকম করতে চান তাহলে অবশ্যই আপনাকে পিএইচপি ভালো জানতে হবে। এবং এটার মাধ্যমে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন কিভাবে সেটাও আইডিয়া দিই। এই যে মনে করেন আপনার একটা প্লাগইন, আপনি একটা নতুন কনসেপ্টের একটা প্লাগইন বানাইছেন, সেটা মানুষজন জনপ্রিয় অনেক ইউজ করতেছে, তখন কি করবেন,
এই যে প্লাগইনটা আপনার ইউজ করতেছে, তার মানে আপনার প্লাগইনটার কিন্তু চাহিদা আছে। তখন আপনি যদি ওর থেকে একটু আপডেট ভার্সন আর একটু আপডেট করেন, দিয়ে যদি সেল করেন, আপনার ওইটা কিন্তু ওই 4000 জন মানুষ কিনতে বাধ্য। যদি আপনি $5 করেও নেন প্লাগইনটার দাম, তাও 4000 জনের কত টাকা হচ্ছে হিসেব করেন। সো অনেক 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 ওয়ে আছে ইনকাম করার, কিন্তু আপনাকে প্রপারলি কাজ শিখতে হবে। ঠিক আছে, এখন আমি আরো বুঝাইতে পারবো না যে এত এত সেক্টর আছে, এত এত ওয়ে আছে কাজ করার। কিন্তু কি করতে হবে, শর্ত একটাই হচ্ছে কাজ ভালো মতো জানতে হবে। এই প্লাগ ইন থেকে আমি প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে যে ক্লায়েন্ট পাইছি। তো আরো অনেক মানুষের মনে করেন এরকম প্লাগ ইন বানাইছে, ওরাও এরকম। কারণ এখান থেকেও আপনার প্রচুর আর্ন আসবে, মান্থলি একটা পেমেন্ট আপনি পাবেনই যদি আপনি একটু ভালো প্লাগ ইন বানান। সো সিস্টেম অনেক আছে, কাজে মনোযোগ দেন, কাজগুলো দেখেন, শিখেন, প্র্যাকটিস করেন। আর্নের কথা চিন্তা করতে হবে না যদি কাজ ভালো জানেন। ঠিক আছে, আচ্ছা। সো আমরা স্ট্রিং এর ফাংশন মনে হয় দেখছিলাম। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেটমেন্ট। এখানে আমরা স্ট্রিং ফাংশন দেখছি, স্ট্রিং ফাংশন। তারপর আমরা দেখব স্টেটমেন্ট। ওকে, তো এরকম পিএইচপি মনে করেন এই যে এখন শিখতেছেন, এই পিএইচপি গুলা আপনাকে এমন চিন্তা ভাবনা করতে হবে যে আমি আরো বেশি আগাবো কি। কারণ এগুলা কিন্তু যদি মনে করেন আমি এগুলা শিখেই হচ্ছে যে এখন কাজ পাবো বা হচ্ছে যে অনেক কিছু মনে হয় জানে নিলাম, এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। এই পিএইচপি এখন থেকে 10 বছর আগেও মানুষ যদি আপনি যেগুলো শিখতেছেন এগুলো অনেক ভালো মতো জানে মানুষ, এবং মার্কেট প্লেসে প্রচুর প্রচুর মানুষজন ট্রাই করে এর কাজে, অনেক কম্পিটিশন। আপনাকে কি করতে হবে, আগায় নিতে হবে এখন যে কোন জিনিসটা এখন ভালো চলতেছে, এগুলো তো লাগবেই। এগুলো শিখার পর যেটা মেন টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে এখন কোন জিনিসটা আমাকে জানা লাগবে ভালো মতো, কোন জিনিসটা মার্কেটে বেশি দাম, কোন জিনিসটার কাজ হচ্ছে যে বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি এগুলা নিয়ে পড়ে থাকেন আপনার কোনো লাভ হবে না। এখন এমন কম্পিটিশন, আপনি ওই কম্পিটিশনের ওই মানুষের কাতারে যাইতেই পারবেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে যে পিএসপির একটা কাজ দিতেছে, বিট করতেছে 100 জন, এখন আপনি ওর মধ্যে যায় কোনো থাউই পাবেন না। তো এরকম পিএসপির আরো প্রচুর প্রচুর আপডেট আসছে। পিএসপি এখন আপনারা কোর পিএসপি শিখতেছেন, এইটার এখন সবচেয়ে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক জনপ্রিয় 1 নম্বর চলতেছে হচ্ছে লারাভেল, যেটা দিয়ে আপনি বাংলাদেশেও যদি মনে করেন যে আমি জব করব, কোনো কিছু করব না আউটসোর্সিং, তাও প্রচুর আর্ন করতে পারবেন, এমন জনপ্রিয়। ওকে, সো আমরা এখন শিখবো স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে শর্ত। শর্ত, মনে করেন আমি এখানে একটা শর্ত দিতে চাচ্ছি। মনে করেন আমি $a = লিখলাম 5, তাহলে $এর মান কত? 5 না? সো আমি যদি এখন বলি ইফ, একটা শর্ত দিতেছি, ইফ, ইফ দিয়ে শর্ত মানে যদি $a = 5 হয়, তাহলে আমাদের আউটপুটে আসবে ইকো ট্রু। সাপোজ এই লেখাটা আসবে। ঠিক আছে, যদি শর্তটা মিলে তাহলে এই লেখাটা আসবে, আর যদি শর্ত না মিলে, সাপোজ শর্ত মিলতেছে না, তখন এই জায়গায় আমরা এইভাবে লিখবো ইলস।
দেন এখানে লিখবো ইকো সাপোজ ফলস, অর্থাৎ শর্ত যদি মিলে তাহলে একটা আউটপুট আসবে, শর্ত না মিললে আর একটা আউটপুট আসবে। এটাই হচ্ছে মেনলি স্টেটমেন্ট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি আউটপুট আসবে? লোকাল হোস্ট ইস্যুখন নাও, আমরা পিএসপি ফাইলকে রান করব। এই যে দেখেন ট্রু, কি আসছে? ট্রু আসছে, তাই না? এখন আমি যদি 5-এর জায়গায় 4 লিখি, 5-এর জায়গায় যদি 4 লিখি, এবার কি আউটপুট আসতে পারে বলেন তো? আমাদের কি এই শর্তটা মিলতেছে? ফলস আসবে এবার? সবাই অ্যান্সার দেন। কি আউটপুট আসার কথা, ট্রু না ফলস? বুঝেন না, এই জিনিসটা বুঝেন নাই। এখানে ডলার এর মান হচ্ছে 5 রাখলাম, পরে শর্ত দিলাম যে ডলার এ ইকুয়াল টু 5, তখন 5 দিয়েছিলাম, তখন আউটপুটে কি আসছিল? ট্রু আসছিল। কারণ কি, ডলার এর মান কত? 5। কিন্তু এখন দিলাম 4, এবার কি আসার কথা সেটা বললাম। 4 আসার কথা, আউটপুটে ট্রুই আসবে, ট্রু। কারণ হচ্ছে এখানে যখন আপনি ডলারে 5 দিছেন, এর মানেটা হচ্ছে এবার যদি আমি ডলার এ এখানে মনে করেন 4 দিলাম, 4, হ্যাঁ, কিন্তু উপরে যদি আমি এবার ইকো করি ডলার এ, তাহলে কোনটা আউটপুটে আসবে? যেটা এটার কাছে সেটাই আউটপুট আসবে। দেখেন দুইটার মান কিন্তু একই, 5 একবার 4, কিন্তু যখন আমি ইকো করব ডলার এ তখন দেখবে যে এটার কাছাকাছি কোনটা, এটার কাছাকাছি কোনটা পড়বে, এটা না? সো আউটপুটে কি আসবে? 4ই আসবে, এই যে 4 4। সো এই জন্যই এখানেও যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে আমরা ডলার এর মান একটা সেট করতেছি, কিন্তু এখানে আবার একটা দিতেছি, তার মানে কি সে সেটা মনে করতেছে ইকুয়াল মানে হচ্ছে এটার মানে এটা, অর্থাৎ সেট হয়ে যাবে, এই জন্য সে ট্রুই আউটপুট আসবে। কিন্তু এখানে দেখেন, এবার যদি আমি ইকুয়াল ইকুয়াল দিই, ইকুয়াল ইকুয়াল দিই, এটাই হচ্ছে অপারেটর, এগুলোকে বলা হয় অপারেটর। সো অপারেটর বুঝতে হবে, অপারেটর সম্পর্কে আমি ধারণা দিব। এবার যদি ইকুয়াল ইকুয়াল দিই, এবার সে তুলনা করবে এটার সমান এটা কিনা, এবার আর মান সেট করবে না, এবার কি করবে, তুলনা করবে এটার মান এটা কিনা। সো ডলার এর মান কত? 5 না? আর এইটা এখানে কত দিছি? 4 না? সো এবার কি মিলতেছে? মানে ইকুয়াল ইকুয়াল মানে ডান পাশ আর বাম পাশ সমান হতে হবে। মেন কথা হচ্ছে এটা, যখন আমি ইকুয়াল ইকুয়াল দিব তখন ডান পাশ এবং বাম পাশ সমান সে চেক আছে কিনা সেটা চেক করবে। যখন আমি শুধু ইকুয়াল দিব তখন জাস্ট এটার মান হিসেবে এটাকে সেট করবে। দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এবার দেখেন আউটপুট আসবে ফলস। কারণ, কারণ কি, কারণ হচ্ছে এইটা এখন আমাদের কিন্তু শর্ত ঠিক নাই। কারণ ডলার এর মান 5 আর এখানে দিতেছি আমি 4, দুইটা কিন্তু সমান না, তাই না? তো এই জন্য আমাদের আউটপুটে কি আসতেছে? ফলস। এখানে যদি এখন আমি 5 দিয়ে দিই তাহলে কি এবার শর্ত মিলতেছে না? এবার শর্ত মিলতেছে, ডলার এ মানে কত? 5, আর এখানে কত দেওয়া আছে? 5, তাহলে ডানে বামে কত? সমান। ভিতরে যেহেতু ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে তার মানে ডানে বামে সমান হতে হবে। তো এবার যদি রিলোড দেন, দেখেন ট্রু। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? এটাকেই বলা হয় স্টেটমেন্ট। সামনে দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্টেটমেন্ট দিয়ে একটা রেজাল্ট শিট বানাবো। রেজাল্ট শিট, গ্রেডিং সিস্টেম। মনে করেন যে ম্যাথ বা আপনার কোনো একটা সাবজেক্টে 100 মার্কের মধ্যে আপনি 50 পাইছেন বা 60 পাইছেন,
সেই গ্রেডিং সিস্টেমটা আপনাকে দেখাই দিবে, আপনি মার্ক দিবেন, গ্রেডিং সিস্টেম চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনি এই যে জিনিসগুলা এগুলা দিয়েই সুন্দর মতো আপনি এই যে সফটওয়্যার বানাতে পারবেন। এখন দেখবেন যে ইউনিভার্সিটি যেগুলা বা কলেজ যেগুলা, এগুলা যে আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে সফটওয়্যার গুলা, এই যে রেজাল্ট গুলা, দেখবেন যে আপনাদের অনলাইনে অনেক পোর্টাল আছে, রেজাল্ট চলে আসে কার কত দেখতে পান। এইগুলা আসলে কি দিয়ে বানানো? এইগুলা দিয়ে বানানো। ঠিক আছে, তো এরকম অনেক রেজাল্ট শিট, এরকম অ্যাকাউন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট, এরকম সব ক্যালকুলেশন আপনি করতে পারবেন যদি এগুলো ভালো মতো শিখেন। এরকম সফটওয়্যার বানাইতে পারবেন যদি এই ক্যালকুলেশন গুলা ভালো মতো শিখেন। ঠিক আছে, তো সামনে দিন আমরা এই যে জাস্ট স্টেটমেন্ট সম্পর্কে একটু ধারণা দিলাম, সামনে আমরা বড় একটা কাজ করব, ওই যে রেজাল্ট শিট বানাবো আর থিম ডেভেলপমেন্টে আমরা কাজ করব। ঠিক আছে, লুপ অন্য জিনিস, লুপ লুপ কি জিনিস সেটা আসতেছে নেক্সটে, ওয়েট করুন, যেগুলো দেখাচ্ছে আগে সেগুলো ভালো মতো বুঝুন আর হচ্ছে প্র্যাকটিস করুন। যতটুকুন দেখাবো অতটুকুনি আগে নিয়ে মাথা খাটাবেন, আর বাইরে কি আছে এখন ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়, যেরকম আপনি যদি এখন আরেকটা শর্ত দিতে চান, এখানে ইলস মানে হচ্ছে যদি শর্ত না পূরণ হয়, কিন্তু এখন যদি আপনি আরেকটা শর্ত দেন, এই যে এখানে জাস্ট লিখেন ইলস ইফ, এভাবে আপনি এখন একাধিক শর্ত দিতে পারবেন। তো এবার যদি ডলার এখানে লেখেন ডলার এ ইকুয়াল ইকুয়াল সাপোজ মনে করেন 3, সো যখন সে 3 পাবে তখন এখানে একটা আউটপুট দেখাবে ইকো, মনে করেন এখানে লেখা দেখাবে 3। ওকে, এভাবে আপনি এখন একাধিক শর্ত দিতে পারবেন। ইলস ইফ আবার একটা দিলাম, সাপোজ এবার ডলার এ ইকুয়াল ইকুয়াল 4, দেন আমি এখানে বলতেছি এবার ইকো 4। এবার দেখেন, আমি যদি এবার এখানে মানটা চেঞ্জ করে দিই, অর্থাৎ মনে করেন আমি এখানে 3 দিলাম মান, এবার কি হয় ঘটনাটা, এবার প্রথমে সে এটা চেক করবে, মানে প্রথম থেকে সে চেক করতে আসবে এটা এটা কি শর্ত মানে পূরণ করতেছে, শর্ত ট্রু হবে এটা। দেখেন এর মান 3 আর এখানে কত দেওয়া আছে 5, মাঝখানে কি দেওয়া আছে ডবল ইকুয়াল, মানে কি ডানে বামে দুইটাকে সমান সে দেখবে যে সমান কিনা, তাহলেই সে এটাকে প্রিন্ট করবে। তো এখন এই শর্তটা কিন্তু পূরণ হচ্ছে না, তাই না? তখন সে এটাতে আসবে, এবার এটা দেখবে পূরণ হচ্ছে কিনা, যদি এটা ট্রু পূরণ হয়, এই যে এখানে 3 আর এখানেও 3 দেখতেছে এটা পূরণ, তখন সে আউটপুটে এটাকে নিয়ে আসবে, সে আর নিচের দিকে যাবে না। কিন্তু বাই চান্স যদি এখানে এবার আমি 4 দিতাম, তখন আবার কিন্তু এই শর্তটাও মিলতো না, তাই না? এখানে ডলারে এর মান 4 আসতো এবং এখানে 3 দেখছে যে ডানে বামে মিলতেছে না, তখন আবার সে এই শর্তটাতে আসবে, এটাতে যখন দেখবে যে এবার এটা মিলতেছে কিনা, যখন এটা মিলবে তখন এই আউটপুট এটা দেখাবে, আর যদি কোনোটাই না মিলে তখন এই ইলসে চলে আসবে। সো কাজগুলো করবে এভাবে, হ্যাঁ। সো এখন আউটপুটে কি আসবে 4। ঠিক আছে, এখানে 4, এই যে এই শর্তটা মিলতেছে, ইলসিফের এই শর্তটা মিলতেছে, কিন্তু এবার যদি আপনি এখানে 6 দেন বা 7 দেন, এখানে কি কোনো শর্ত মিলতেছে আর, তখন দেখেন কি রেজাল্ট আসে ফলস, অর্থাৎ এইটাতে চলে আসতেছে। যখন কোনো শর্তই আমাদের মিলবে না তখন ইলস কাজ করবে, ইলস। ওকে, তো এটা ভালো মতো প্র্যাকটিস করবেন সামনে দিন, আর ভালো মতো বুঝবেন, তাহলে সামনে দিন আমরা এটা নিয়ে একটা রেজাল্ট শিট বানাতে পারবো। ঠিক আছে, আজকে এখান থেকেই।